আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা দেখে আপনাদের প্রথমে কি মনে হয়েছে, কেক নাকি পুডিং? যদিও এটা দেখতে একদম চিজ কেকের মতো হলেও এটা আসলে একটা মিল্ক পুডিং। আর এটা দেখতে যেমন অসম্ভব সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। ডেজার্টটি তৈরি করে যখন সবার সামনে সার্ভ করবেন, সবাই দেখে কনফিউজড হয়ে যাবে আসলে কি তৈরি করেছেন, তবে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অসম্ভব মজার এই মিল্ক পুডিংটা কিন্তু খুব অল্প সময়ের খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথম যে লেয়ারটা তৈরি করব সেটা বিস্কিট দিয়ে তৈরি করব। আমি এখানে মিল্ক বিস্কিট নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এখানে 20 থেকে 22টার মতো বিস্কিট আছে। আমি এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে গুঁড়া করে নিতে পারেন। আর আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ধরনের বিস্কিট বা কুকিজই এখানে ইউজ করতে পারবেন। এর সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। আর আমার এই বিস্কিটগুলোকে মেখে নেওয়ার জন্য টোটাল 4 টেবিল চামচের মতো বাটারের প্রয়োজন হয়েছে। আপনাদের বিস্কিটের পরিমাণ বুঝে বাটারটা কম বা বেশিও লাগতে পারে। বাটারটাকে বিস্কিটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঝরঝরা, তবে হাত দিয়ে মুঠি করলে কিন্তু এটা খুব ইজিলি মুঠি হয়ে যাবে। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে স্কোয়ার বা চারকোনা শেপের একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর ভেতরে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের সুবিধা মতো অন্য যে কোনো বাটিতেও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। বিস্কিটের গুঁড়াটাকে যে মেখে রেখেছিলাম সেটা এখন সম্পূর্ণটুকু আমি কেক টিনে ঢেলে নিচ্ছি। তারপরে স্প্যাচুলা বা যে কোনো বাটির সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। পুরো কেক টিনে বিস্কিটের গুঁড়াটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন এটাকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। প্রথম লেয়ারটাকে সেট হতে রেখে এখন সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে একটা সাইডে রেখে চুলা একটা প্যানে 1 লিটার তরল দুধ বসিয়ে নিয়েছে। এটা কাঁচা দুধ। এখন এটাকে জাল করে নিব। আপনারা চাইলে এখানে জাল করা দুধ ইউজ করতে পারেন। আর চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য, তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এটাতে বলক চলে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এটাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ইউজ করব। খুব বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। চিনিটা যখন ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছে। আর দেওয়ার আগে এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, কেননা কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে কর্নফ্লাওয়ার মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে, আর এটাকে ঘন ঘন নেড়ে জাল করে নিতে হবে। এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে খুব দ্রুত এই মিশ্রণটা নিচে পুড়ে বা ধরে যেতে পারে। চুলার আঁচটাকে এখন মোটামুটি মিডিয়াম করে নিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে আসছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন খুব ইজিলি এটা স্প্যাচুলাকে কোট করে নিচ্ছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছে। আর যে বিস্কিটের লেয়ারটাকে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম সেটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটার উপরে মিল্ক পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে তারপর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছে। এই তো সেকেন্ড লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকেও সেট হতে রেখে থার্ড লেয়ারটা তৈরি করে নিব। এখন আবারও একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ লেবুর রস। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি ওপরের এই লেয়ারটা একটু টক করে তৈরি করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। তবে চাইলেই কিন্তু আপনারা এখানে মিষ্টি বা টকের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের স্বাদ মতো করে নিতে পারেন। আর লেবুর এই মিশ্রণটাকে খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যেহেতু লেবুর রস দিয়ে এটা তৈরি করছি, আমি এটাতে গ্রিন কালার আনার জন্য খুব সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করছি। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, বা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারও এখানে ইউজ করতে পারেন। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে এখন জাল করে নিচ্ছে। এই মিশ্রণটা খুব দ্রুতই ঘন হয়ে এসেছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি।
এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দুধের যে পুডিংটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন সেটার উপরে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে সমানভাবে ঢেলে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে সেট হতে রেখে দিচ্ছি। যখন এই পুডিংটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপর এটাকে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে এটা আরও পুরোপুরি সেট হয়ে যাবে। আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে সেট করে নিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে নিব। কেকের এই মোল্ডটাকে যদি 4 সাইড থেকে খুলে নেওয়া যেত তাহলে এটাকে মোল্ড আউট করে নেওয়া আরও ইজি হতো। যেহেতু এটাকে খুলে নেওয়া যায় না, আমি এটাকে উল্টে মোল্ড আউট করে আবার উল্টে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে। এখন এটাকে পিস করে কেটে নিচ্ছি। নর্মাল যে কেকগুলো এভাবে স্লাইস করে কিনতে পাওয়া যায়, আমি এগুলোকে সেই সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। এটাকে পিস করে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, তবে দিলে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আপনারা যদি হোয়াইট চকলেট দিতে না চান, নর্মাল চকলেটও এখানে ইউজ করতে পারেন। আমি চকলেটটাকে খুব সামান্য একটু দুধ দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি ওভেনে দিয়ে। নর্মাল একটা ছোট প্লাস্টিক ব্যাগে ভরে খুব সামান্য একটু ছিদ্র করে ডিজাইনটা করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। খুবই অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই দুধের পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আমি বলার থেকে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কতটা মজার হয় সেটা আপনার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যে প্রচন্ড গরম পড়ছে, এই গরমে আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা এবং রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছে করে, যেটা খেতেও মজার হবে এবং স্বাস্থ্যকর। আজ সেরকমই একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিং খেতে যেমন ভীষণ মজার হয়, আর এটা অনেক বেশি রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর। খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই গরমে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ ডাবের পানি। চাইলেই কিন্তু এখানে ডাবের পানির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। কেটে নেওয়ার সময় যদি কোনো ময়লা চলেও যায় সেটা যেন ভেতরে না যায়। ডাবের পানিটাকে ছেঁকে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি, সেজন্য পানিটা বেশ মিষ্টি, তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। অনেকেরই কমপ্লেন থাকে আগার আগার পাউডারটা মিশে না বা দলা হয়ে থাকে। চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য, কেননা আগার আগার পাউডারটা ভালো না হলে কিন্তু পুডিংটা জমবে না। এখন প্যানটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে ডাবের শাঁসটা নিয়ে নিয়েছি। আমি প্রথমেই বলেছি আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি, সেজন্য ডাবের শাঁসটা বেশ মোটা। এখন এটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু এটাকে কেটে নিতে পারেন। আমি একটু পাতলা করেই কাটছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ডাবের শাঁসটাকে আমি উঠিয়ে খুব ভালোভাবে নিচের সাইডটা পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা চাইলেই কিন্তু এখানে কচি ডাবু ইউজ করতে পারেন, বা চাইলে আমার মতো একটু বড় সাইজের ডাবু ইউজ করতে পারেন। সম্পূর্ণ ডাবের শাঁসটাকে একইভাবে কেটে নিয়েছি। পুডিংটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি পুডিংয়ে ডাবের শাঁসটা 2টা কালারের ইউজ করেছি। আর কালারটা নিয়ে আসার জন্য এখানে একটা বাটিতে 1/2 কাপ নিয়েছি নর্মাল পানি। পানিতে দিয়ে দিয়েছি 3-4 ফোঁটা নীল ফুড কালার। তবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, বা চাইলে কিন্তু এই টোটাল প্রসেসটা স্কিপও করতে পারেন। ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে অর্ধেক পরিমাণ ডাবের শাঁস আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে 10 মিনিটের মতো এভাবেই রেখে দিব। এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন এটাকে একটা সাইডে রেখে যে ডাবের পানির সাথে আমি চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে জাল করে নিব। খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না। এটাকে কিছুক্ষণ জাল করে নিতে নিতে যখন এটাতে বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। 2-3টা বলক দিয়ে নিলেই চলবে। ভালোভাবে এটাতে বলক চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রে সেট করব সাথে সাথে সে পাত্রে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটাকে সেট করে নিতে পারেন। এখন এটাকে 5 মিনিটের জন্য আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আর এর মাঝে যে আমি ডাবের শাঁসগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
এখন এটাকে নর্মাল পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে একবার ধুয়ে নিলে যখন এটাকে গরম ডাবের পুডিংয়ের মধ্যে দিব তখন এটার কালারটা আর ছাড়াবে না। 5 মিনিটের মতো এই পুডিংয়ের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন সবটুকু ডাবের শাঁস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদাগুলো এবং নীলগুলো সবগুলোই মিক্স করে দিয়ে দিচ্ছি। নীল কালারের ডাবের শাঁসগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে টিস্যু দিয়ে হালকা করে একটু মুছে নিয়েছি যেন এটাতে এক্সট্রা কোনো পানি রয়ে না যায়। সবটুকু ডাবের শাঁস দিয়ে নেওয়ার পরে এখন এই পুডিংটাকে আমি এভাবে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এতে পুডিংটা পুরোপুরি সেটও হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। তখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। পুডিংটাকে আমি আরও কিছুক্ষণ রেখে 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর সেটও হয়েছে। আমার চ্যানেলে কিন্তু আরও একটা ডাবের পুডিংয়ের রেসিপি আছে যেটাকে আমি শিউলি ফুলের মতো করে তৈরি করেছিলাম, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ছুরি দিয়ে 4 সাইডটাকে এটাকে ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছে আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। এই ডাবের পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয়। নর্মালি আমরা সবাই কম বেশি একইভাবে ডাবের পুডিংটা তৈরি করি, তবে একটু ভিন্নভাবে তৈরি করলে কিন্তু সেটা দেখতে সবার অনেক বেশি ভালো লাগে। আমার তো একটু ভিন্নভাবে সবকিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের আসলেই কোনো জুড়ি নেই। আর আমার রেসিপিটি যারা এখনও দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাড়িতে যারা সহজ, মজার এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এরকম ডেজার্ট তৈরি করতে এবং খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। মাত্র 2 কাপ দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, তবে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে নিশ্চয়ই এটা বারবার তৈরি করবেন। প্রথমে রেড কালারের হার্ট শেপের যে জেলি সেটা তৈরি করে নিব। এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে 1 কাপ পানি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। হাফ চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার, 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে না দিলেও চলবে। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, এটাতে বলক চলে আসলে 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাকে এখন সেট করে নেওয়ার পালা। আর সেট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নেওয়ার জন্য। এখানে একটা ছাড়ানো প্লেট নিয়ে নিয়েছি, সেটাতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে জেলিটা খুব ইজিলি উঠে আসবে। সম্পূর্ণ জেলির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি, এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে হার্ট শেপে কেটে নিব। আর কেটে নেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের যে কুকি কাটার আছে সেটাই ইউজ করছি। সম্পূর্ণ জেলিটাকে আমি হার্ট শেপে কেটে নিচ্ছি, আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে। সবগুলো একইভাবে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হার্ট শেপের এই জেলিটা যেহেতু মিল্ক পুডিংয়ের মাঝ বরাবর সেট করব, সেজন্য এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। এখন সবগুলো হার্ট আমি এই স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। যেহেতু এগুলো জেলি, খুব বেশি শক্ত না, চেষ্টা করবেন অবশ্যই একটু সাবধানে এই কাজটা করার জন্য, তা না হলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একইভাবে সবগুলো হার্ট এই স্টিকে গেঁথে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে এভাবেই রেখে দিচ্ছি আর মিল্ক পুডিংটা তৈরি করে নিব। আবারও একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর এটার স্বাদও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তবে আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে জেলেটিনও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে, তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর এটাকেও খুব বেশি সময় জাল করতে হবে না, বলক আসার পরে 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই চলবে।
1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু পুডিংটা আমি গোল শেপে তৈরি করব, সেজন্য এখানে একটা পানির পট নিয়ে নিয়েছি। অবশ্যই যেন হিট প্রুফ হয় এরকম কিছু ইউজ করতে হবে। এই পানির পটটাতে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, এতে পুডিংটা খুব ইজিলি বের হয়ে আসবে। হার্ট শেপের যে জেলিগুলি স্টিকে গেঁথে রেখেছিলাম সেটাকে এখন এই বোতলের ভেতরে নিয়ে নিচ্ছি। আর এটাকে ঠিক মাঝ বরাবর হাত দিয়ে ধরে রেখে মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। সম্পূর্ণ মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। আর এই স্টিকটাকে কিন্তু 1-1.5 মিনিটের মতো একটু ধরে রাখলেই এটা কিছুটা সেট হয়ে আসবে। অবশ্যই স্টিকটাকে হাত দিয়ে 1-1.5 মিনিটের মতো ধরে রাখার চেষ্টা করবেন, তা না হলে স্টিকটা কিন্তু যে কোনো একটা দিকে কাত হয়ে যেতে পারে। এটাকে এখন কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। আমি পুডিংটাকে 3 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর খুব ইজিলি হাত দিয়ে একটু ঘোরা দিলে এটা বের হয়ে আসবে, যেহেতু কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। খুবই সুন্দরভাবে পুডিংটা বের হয়ে এসেছে। এখন এটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখতে যদিও এটা পুডিংয়ের মতো, তবে এটাকে ভাপা দই বলে। মাত্র 3টি উপকরণ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খাবেন, মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। ভাপা দই তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। আর এই টক দইটাকে একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি, যেটাকে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি। পাতলা কাপড়টাকে টক দইয়ের যে পানিটা থাকে সেই পানিটাকে ঝরিয়ে নিব। যেভাবে ছানার পানিটাকে ঝরিয়ে নেওয়া হয় ঠিক সেভাবে আমি কাপড়টাকে একটু মুড়িয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এতে যে পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে। আমি 1 ঘন্টার জন্য টক দইটাকে এভাবেই রেখে দিয়েছিলাম। টক দইয়ের যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে গিয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। এখন এটা দেখতে কিন্তু অনেকটাই ছানার মতো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বড় বলে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। নর্মালি ভাপা দইয়ে কনডেন্স মিল্কটা ইউজ করা হয়, চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ইউজ করার জন্য। কনডেন্স মিল্ক দেওয়ার পরে টক দইয়ের সাথে এটাকে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করতে হবে যেন এটা একদমই স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যায়। তবে কনডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা বাড়িতেও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে এটারও একটা রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি, একদমই স্মুথ হয়ে গিয়েছে এটা। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, গুঁড়া দুধটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। আর খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার আসবে আর এটাতে সুন্দর একটা স্মেলও আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে হ্যান্ড উইস্ক দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব। আর কেকের মোল্ডে আমি ভেতরে একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি, এতে খুব ইজিলি ভাপা দইটা বের হয়ে আসবে। এখন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে ভাপ দিয়ে নিব। আর এটার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে নিচ্ছি। তবে আপনারা যদি ঢাকনাওয়ালা বাটি ইউজ করেন সেক্ষেত্রে ঢাকনাটাও লাগিয়ে নিতে পারেন। আমি ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলা একটা পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এই মোল্ডটাকে এখন ভেতরে বসিয়ে দিচ্ছি, তবে পানিটা এমনভাবে দিতে হবে যেন এই বাটির 3 ভাগের 1 ভাগ নিচেই থাকে। নর্মালি আমরা পুডিং যেভাবে ভাপ দিয়ে নিই ঠিক সেভাবে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। এখন পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে, সেটাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে। এখন এটাকে 25 থেকে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোয়ে রেখে আমি ভাপটা দিয়ে নিচ্ছি। 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর একটা টুথপিক বা ছুরির সাহায্যে একটু চেক করে নিতে হবে এটা তৈরি হয়েছে কিনা। আমি একটা ছুরি ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি, ছুরিটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে,
তার মানে ভাপা দইটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। তাহলেই ভাপা দইটা পুরোপুরি সেট হয়ে যাবে। 5 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এটাকে এখন মোল্ড আউট করে নিব। সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। নিচে যেহেতু বেকিং পেপার দিয়েছিলাম খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে আসবে। আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর যে বেকিং পেপারটাকে লাগিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটার 4 সাইডে খুব সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছে। এটা কিন্তু টোটালি অপশনাল। ঠান্ডা ঠান্ডা এই ভাপা দইটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করবেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।